আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জেনারেল নলেজের একটা ছোট্ট একটা টপিক নিয়ে ক্লাস করব। সেটা হচ্ছে বিভিন্ন রাজ্য শাসন ও হচ্ছে তাদের রাজধানীগুলো কী ছিল। আমরা একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে দেখেন, বাংলা অঞ্চলের শাসন আর হচ্ছে দিল্লি অঞ্চলের শাসক দুইটা কিন্তু এক না। মানে বাংলা অঞ্চলের স্বাধীনতা আবার দিল্লি অঞ্চলের স্বাধীনতা ওইটাও কিন্তু এক না। একটা সময় বাংলা দিল্লির আন্ডারে চলতো, হ্যাঁ, আবার একটা সময় বাংলা হচ্ছে স্বাধীনভাবে চলার চেষ্টা করছে। আমরা প্রথমে এখানে দেখতেছি হচ্ছে বঙ্গের শাসক, মানে বাংলা অঞ্চলের শাসক কারা ছিলেন। প্রথমে দেখি আমরা বাংলা অঞ্চলের শাসন হচ্ছে ফার্স্টে হচ্ছে খিলজি শাসন। খিলজি মানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তো দেখেন, উনি 1204 সালে হচ্ছে বাংলা জয় করেন, কিন্তু 1206 সালে হচ্ছে দিল্লির মধ্যে হচ্ছে মামলুক শাসন আসছে। তার মানে যখন বাংলা অঞ্চলে খিলজি শাসন চলতেছে, তখন দিল্লি অঞ্চলের মধ্যে হচ্ছে মামলুক শাসন, মানে কুতুবউদ্দিন, যে আপনারা শুনছেন শিহাবুদ্দিন ঘুরি, তার মৃত্যুর পরে কুতুবউদ্দিন, শামসুদ্দিন, ইলতুৎমিশ, ওনারা হচ্ছে দেশ পরিচালনা করেন। সেটা কোনটা? দিল্লি। সেটা কিন্তু বাংলা না। বাংলা তখন কিন্তু দিল্লির আন্ডারে না। ফার্স্টে একটু আমরা দিল্লি অঞ্চলের শাসনটা দেখি। দিল্লি অঞ্চলের মধ্যে দেখেন 1290 সালে কিন্তু মামলুক শাসন শেষ হয়ে যায়, 1290 সালে। কিন্তু এদিকে খিলজি শাসন কিন্তু 1227 সালে শেষ হয়ে যায়, খিলজি শাসন। তার মানে খিলজি শাসনের যে পরিসীমাটা, এটা কিন্তু মামলুক শাসনের অনেক আগে শেষ হয়ে যায়। ইভেন তারপর দেখেন এখানের মধ্যে কিন্তু একটা মামলুক শাসন শুরু হয়। দিল্লি থেকে তারা প্রতিনিধি ছিল, এরা বারবার কি করত? বিদ্রোহ ঘোষণা করত। তখনই হচ্ছে তুগলাকপুর বলছিল বাংলা অঞ্চলকে। দেখেন, মামলুক শাসন এরাও কিন্তু এই মামলুকদের আন্ডারে ছিল। তারপর দেখেন এখানে হচ্ছে দিল্লি অঞ্চলে আসে খিলজি শাসন। আপনারা আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজির নাম শুনছেন। বিশেষ করে আলাউদ্দিন খলজি তো বিখ্যাত একজন শাসক ছিলেন, দক্ষিণাত্যে অভিযান পরিচালনা করছেন, ভারতে অনেক অঞ্চল উনি দখল করছেন, ইত্যাদি ইত্যাদি। এই খিলজি শাসন হচ্ছে 1320 সাল পর্যন্ত ছিল। সেম টাইমের মধ্যে হচ্ছে দেখেন বাংলা অঞ্চলে ছিল হচ্ছে বলবনী শাসন। বলবনী শাসনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে মামলুক বংশের যে শেষ সম্রাট ছিল, তার সন্তানই কিন্তু যা হচ্ছে পরে বলবনী শাসন তৈরি করেন বাংলা অঞ্চলের মধ্যে। ওনাকে বলছিল হচ্ছে তুমি দিল্লির শাসক হও, বলছে না, আমি দিল্লির শাসক হতে চাই না, আমি বাংলা অঞ্চলের শাসকে চাই। তার মানে দেখেন, ওইখানে যখন দিল্লিতে যখন খিলজি শাসন চলতেছিল, এখানে তখন বলবনী মোটামুটি স্বাধীনভাবে চলতেছিল, এরাও মোটামুটি স্বাধীন ছিল, এই যে খিলজি শাসন। কিন্তু মামলুক শাসন স্বাধীন ছিল না, বারবার বিদ্রোহ করতে এসে। ভালো কথা। আর তারপর দেখেন 1320 থেকে নিয়ে বা 1321 থেকে নিয়ে 1413 সাল পর্যন্ত তুগলক শাসন চলছে। মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, এদের নাম শুনছেন। এরা দিল্লির শাসক ছিলেন। ঠিক সেম টাইমে দেখেন আমরা এখানে সুলতানি আমল, ফখরুদ্দিন মোবারক শাহ, যিনি সোনারগাঁ স্বাধীনতা অর্জন করছেন, মানে ঘোষণা করছেন, ফখরুদ্দিন মোবারক শাহ। এরপর দেখেন তারপরে আসে ইলিয়াস শাহ, ঠিক আছে, উনি কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ, বাঙালি জাতীয়তাবাদের জনক। তার মানে ওইখানে তুগলক শাসন যখন দিল্লি নিয়ে ব্যস্ত, তখন বাংলা অঞ্চলের মধ্যে এরাও মোটামুটি স্বাধীনভাবে দেশ পরিচালনা করতেছে। এরপর দেখেন তুগলক শাসনের শেষ দিকে এসে পরে দিল্লিতে চলে আসে সৈয়দ শাসন। সেটা হচ্ছে 1414 সাল থেকে নিয়ে 1451 সাল পর্যন্ত। আমাদের এখানে ওই সময় ইলিয়াস শাহী বংশের একটা পতন ঘটে। ওইখানে রাজা গণেশ নামে একজন রাজা, উনি ক্ষমতায় আসেন, প্রায় 20 বছরের মতো ক্ষমতায় ছিল। ওটা মোটামুটি শাসক, মানে স্বাধীন বা পরাধীন, মানে দিল্লির অধীনে ছিল না। তো দিল্লির অধীনে যেহেতু ছিল না, আমরা স্বাধীনই লিখতে পারি। তখন বাংলাটাই একটা হচ্ছে পরাশক্তি, বুঝতে পারছেন? বাংলাটাই তখন একটা পরাশক্তি, তখন আর দিল্লিকে কেউ গুনে না, আর ওইটা দিল্লিকে নিয়ে ব্যস্ত আছে। এরপর দেখেন দিল্লি অঞ্চলে আসছে লোদি শাসন। লোদি শাসন কারা? ইব্রাহিম লোদি, সিকান্দার শাহ লোদি, বাহলুল লোদি। লোদি শাসন আসছে। লোদি শাসনকে পরাজিত করে আসছে হচ্ছে মোগল শাসন, যেটা হচ্ছে বাবর, আকবর, হুমায়ুন, আলমগীর ইত্যাদি। এরা সবাই তখন দিল্লিতে কাজ করতেছিল। বাংলা নিয়ে তাদের হচ্ছে কোনো চিন্তা ভাবনা নেই। বাংলা নিয়ে প্রথম কাজ করে হচ্ছে আকবর। আকবর বাংলায় প্রথম অভিযানটা পরিচালনা করতে যায়। তারপর হচ্ছে আলমগীর, তারপরে যে শাহজাহান, এরাও কিছুটা বাংলায় হচ্ছে আক্রমণ করতে যায়। কিন্তু বেসিক্যালি হচ্ছে এই টাইমটাগুলোর মধ্যে বাংলা অঞ্চলটা হচ্ছে স্বাধীন ছিল। এবার আমরা পড়বো হচ্ছে বাংলা অঞ্চলের মধ্যে কি কি। দেখেন, ইলিয়াস শাহী বংশের পুনরুত্থান ঘটে হচ্ছে দেখেন 1442 থেকে নিয়ে 1442 থেকে 1487 সাল পর্যন্ত ইলিয়াস শাহী বংশের পুনরুত্থান ঘটে। হাফসি শাসন চলে, যেটাকে বাংলা অঞ্চলের অন্ধকারময় শাসন বলা হয়। বাংলা অঞ্চলের অন্ধকার শাসন বলা হয় হাফসি শাসনকে। হুসাইন শাহী শাসন, এরাও স্বাধীনভাবে ছিল। হুসাইন শাহী, এই আলাউদ্দিন হোসেন শাহ তো যায় হচ্ছে মুঘলদের সাথে মারামারি পর্যন্ত লাগাতে, মানে যুদ্ধ লাগাতে। হুসাইন শাহী, এ সময় কিন্তু বাংলা বেশ সমৃদ্ধ অঞ্চল ছিল,
গৌড়ের হোসাইন শাহী, ঠিক সুর শাসন, তারপর হচ্ছে কররানী শাসন, দাউদ কররানীর নাম নিশ্চয়ই শুনছেন। আর সুর শাসনটা হয় কখন, যখন এই যে এখানে একটা শাসন দেখতেছেন না, এই যে মোগল শাসন দেখতেছেন না 1526 থেকে 1857, এর মধ্যে শের শাহ নামে একটা লোক ছিল, উনি কিন্তু হুমায়ুনকে পরাজিত করে, আফগান ছিল শের শাহ। তো যখন শের শাহ দখল করে দিল্লি, তখন বাংলা অঞ্চলে সুর শাসন প্রতিষ্ঠিত হয়। এরপর আসা হচ্ছে কররানী শাসন, দাউদ কররানী, হ্যাঁ উনি, সুলাইমান কররানী, দাউদ কররানী, তাজ খান কররানী ইত্যাদি। এরপর আসে 12 ভূঁইয়া। 12 ভূঁইয়ারাও মোটামুটি স্বাধীন ছিল। এই সুর শাসন কিন্তু স্বাধীন ছিল না, কররানীও কিন্তু অনেকটা দিল্লিকে ইয়া করে চলতে হইতো। 12 ভূঁইয়া গেল। ঈশা খা, রাজা প্রতাপাদিত্য, এদের নাম নিশ্চয়ই শুনছেন। এরপরে সুবেদার, এরা কিন্তু মোটেও স্বাধীন ছিল না, এরা হচ্ছে মোগলদের অধীনে থেকে বাংলা শাসন করত। আপনারা শায়েস্তা খানের নাম শুনছেন, ইসলাম খানের নাম শুনছেন, এরা কিন্তু সুবেদার, এরা মোগলদের পক্ষ থেকে বাংলা অঞ্চলের শাসকের প্রতিনিধি ছিল, সুবেদার। এরপর হচ্ছে নবাবী শাসন, যারা হচ্ছে কি দেশ শাসন করছে, নবাবী, এরাও স্বাধীনভাবে করছে। নবাব এবং সুবেদারের মধ্যে পার্থক্য হচ্ছে, সুবেদাররা হচ্ছে মুঘলদের অধীনে থেকেই করছে, নবাবরা কিন্তু মুঘলদের অধীনে ছিল না। মুর্শিদ কুলি খান হচ্ছে প্রথম নবাব, আলীবর্দী খান, নবাব সিরাজউদ্দৌলা ইত্যাদি। তো দেখেন এইটা কিন্তু হচ্ছে আমরা 1766 সাল পর্যন্ত পাচ্ছি, আর ওদিকে দেখেন আকবরের মানে মোগল শাসন দেখে 1857 সাল পর্যন্ত পাচ্ছি। তার মানে এখান থেকে কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। সেটা হচ্ছে বাংলা অঞ্চলের শাসক ভিন্ন আর দিল্লি অঞ্চলের শাসক কিন্তু ভিন্ন, দুইটা দুই ক্রম অনুসারে কিন্তু চলতেছিল। দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।